অন্তর্বর্তীকালীন সরকারের 9 মাস অতিক্রম করে 10 মাসে পড়েছে, কিন্তু এখনো পর্যন্ত সরকার দেশকে স্থিতিশীল করতে পারেনি। ঢাকা শহরে প্রায় প্রতিদিন বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আন্দোলন চলছে। মূলত এই আন্দোলনগুলো সরকারের উপরে মানুষের অসন্তুষ্টির বহিঃপ্রকাশ। আমরা আমাদের দলের পক্ষ থেকে এর আগেই বলেছি, এই সংকটময় পরিস্থিতি মোকাবেলা করার জন্য জাতীয় সরকারের আদলে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার জন্য। সেই সময় জাতীয় সরকার গঠন করেনি। আজকে দেখেন যে আসলেই এই সরকার দেশ চালাতে হিমশিম খাচ্ছে এবং সরকার যেভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা দরকার ছিল এর কোনো কিছুই সরকার পারেনি। যে কারণে আজকে আমাদের এই সংবাদ সম্মেলন। আমাদের এই সংবাদ সম্মেলনের দাবি হলো, শেখ হাসিনার রাষ্ট্র দখলের আইন প্রয়োগ করে প্রশাসক নিয়োগ চলবে না এবং অবৈধ আইনে নিয়োগকৃত প্রশাসকদের নিয়োগ বাতিল করতে হবে। আগামী 1 সপ্তাহের মধ্যে নির্বাচন নিয়ে জাতীয় সংলাপ শুরু করতে হবে। আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। এনসিপির উপদেষ্টা ও সরকারের সকল দপ্তর থেকে এনসিপির ছাত্র প্রতিনিধিদের পদত্যাগ করতে হবে। করিডোর ও চট্টগ্রাম বন্দর নিয়ে সরকার জনগণের সাথে আলোচনা ছাড়া, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা ছাড়া কোন ধরনের সিদ্ধান্ত নিতে পারবে না। এবং আপনারা দেখেছেন যে উপদেষ্টা আসিফ মাহমুদ তার পিএসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, যেহেতু তার পিএস তার অধীনেই কাজ করেছে, সুতরাং এই দুর্নীতির দায় কোনোভাবেই উপদেষ্টা আসিফ মাহমুদ এড়াতে পারেন না। এবং তিনি একজন বিতর্কিত ব্যক্তি, হিজবুত তাহরির সাথে সংশ্লিষ্ট 5 জনের একজন নেতা, যিনি দুইবার জেল খেটেছেন এই নিষিদ্ধ সাংগঠনিক কার্যক্রমের সাথে যুক্ত থাকার দায়ে। এরকম বিতর্কিত ব্যক্তিদের নিয়োগদানের মাধ্যমে উপদেষ্টা আসিফ মাহমুদ মূলত শপথ ভঙ্গ করেছে। এছাড়া আর একজন উপদেষ্টা মাহফুজ আলম, তিনি এখন তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে, কিন্তু এখনো পর্যন্ত গণমাধ্যমের কোনো সংস্কার তো তিনি করতেই পারেননি, বরং রাজনৈতিক দল, সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বকে নিয়ে নানানমুখী বক্তব্য দিয়ে তিনি সমাজে নৈরাজ্য এবং অনৈক্য সৃষ্টি করেছেন। যেহেতু এই দুজন উপদেষ্টা বিতর্কিত কাজের সাথে জড়িত এবং শপথ ভঙ্গ করেছেন, সুতরাং গণ অধিকার পরিষদ দাবি করছে অনতিবিলম্বে উপদেষ্টা আসিফ মাহমুদ এবং মাহফুজ আলমকে পদত্যাগ করতে হবে এবং যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন ব্যক্তিকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, তাকে যদি অপসারণ করে গ্রেপ্তার না করা হয় তাহলে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে যমুনা ঘেরাও করা হবে। আমাদের স্পষ্ট দাবি, আমরা সরকারকে আগেও বলেছি, এখনও বলছি, জনগণের বিরুদ্ধে গিয়ে কোনো ধরনের পদক্ষেপ নেবেন না, কাজ করবেন না। যেহেতু এই উপদেষ্টা পরিষদ জনগণের ম্যান্ডেট বাস্তবায়নে বারবার ব্যর্থ হচ্ছে, এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি, সুতরাং আমরা মনে করি রাষ্ট্র সংস্কারের আগে অবশ্যই এই উপদেষ্টা পরিষদের সংস্কার করতে হবে। আমরা আমাদের দলের পক্ষ থেকে আগেই বলেছিলাম, সরকার যদি 4টি রোডম্যাপ প্রকাশ করত, এক, যারা দুর্নীতি অর্থ পাচারের সাথে জড়িত তাদের বিচারের রোডম্যাপ, দ্বিতীয়ত গণহত্যার বিচারের রোডম্যাপ, তৃতীয়ত জাতীয় ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র সংস্কারের রোডম্যাপ এবং নির্বাচনের রোডম্যাপ, এই 4টি রোডম্যাপ সরকার প্রকাশ করলে আজকে এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয় না। বরং আমরা লক্ষ্য করছি যে কেউ যমুনা ঘেরাও করছে, কেউ শাহবাগ অবরোধ করছে, কেউ পল্টন মোড় অবরোধ করছে। এর মাধ্যমে মানুষ কিন্তু বিরক্ত হচ্ছে। এই যে সরকারকে চাপ দিয়ে দাবি আদায় করা, আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা, গণ অভ্যুত্থানের সরকারের কাছ থেকে তো আমরা এগুলো প্রত্যাশা করি না। আমরা সরকারকে বলবো, সঠিক পথে হাঁটেন, অনতিবিলম্বে গণহত্যার বিচার
এবং একই সাথে রাষ্ট্র সংস্কারের রোডম্যাপ, নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করেন। অন্যথায় যে ধরনের আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলন আপনারা বন্ধ করতে পারবেন না। আপনারা ইতিমধ্যে ব্যর্থতার পরিচয় দিয়েছেন, এই ব্যর্থতার দায় নিয়ে আপনারা খুব বেশি কিছু করতে পারবেন না। সুতরাং দলগুলোর সাথে আপনারা দূরত্ব কমান, অনতিবিলম্বে 1 সপ্তাহের মধ্যে জাতীয় সংলাপ ডাকুন এবং সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করুন। এবার যে বক্তব্য রাখবেন গণ অধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল হক নূর। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা আমাদের লিখিত বক্তব্য শুনেছেন। আমরা লক্ষ্য করছি যে বিশেষ করে গত 9 মাসে সরকার আসলে যে জাতীয় ঐক্য এবং সংহতি ধরে রাখার কথা ছিল, সেটার পরিবর্তে সরকারের বিভিন্ন নীতি, কর্মকাণ্ড রাজনৈতিক দলগুলোর সাথে সরকার একটা দূরত্বের সৃষ্টি করেছে এবং কিছু কিছু উপদেষ্টাদের বিতর্কিত মন্তব্য এবং কর্মকাণ্ড এই বিভাজনকে আরও বাড়িয়েছে, যার ফলে সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর একটা অনাস্থার সম্পর্ক গড়ে উঠেছে। আমরা বারবার এই জুলাই আগস্টের সংগঠিত গণহত্যা এবং বর্বরতার বিচার, রাষ্ট্র সংস্কার এবং নির্বাচনী রোডম্যাপের কথা বললেও আমরা বিচার, সংস্কার কিংবা নির্বাচনী রোডম্যাপ কোনোটারই কোনো সুস্পষ্ট দিক নির্দেশনা বক্তব্য সরকারের কাছ থেকে পাই নেই, যেখানে আমাদের কাছে মনে হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার লক্ষ্য উদ্দেশ্যহীন গন্তব্যে ছুটছে, যার ফলে একের পর এক আন্দোলন এবং এই আন্দোলনগুলো এটা পরিষ্কার করে যে সরকারের প্রতি জনগণের অনাস্থা রয়েছে। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এই আন্দোলনে নেতৃত্বদানকারী ছাত্রদের একটি অংশের সমন্বয়ে গঠিত একটি রাজনৈতিক দল। একদিকে তারা রাজনৈতিক দল, অন্যদিকে তাদের দুজন আবার উপদেষ্টা পরিষদে রয়েছে। ঢাকা মহানগর দক্ষিণে আদালত যেখানে বিএনপি নেতা ইশরাক হোসেনকে আপনার মেয়র হিসেবে দায়িত্ব নেয়ার জন্য নির্দেশনা দিয়েছে, সেখানে এনসিপির এই উপদেষ্টা আসিফ মাহমুদ কিন্তু দেখেছেন আপনারা সেটার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যার ফলে ইশরাক হোসেনের সমর্থকরা আন্দোলন করছে। এই যে জটিলতা তৈরি হয়েছে গত 7-8 দিন ধরে আন্দোলনের, এইটা কিন্তু এই উপদেষ্টা আসিফ মাহমুদ হোক, নাবালক সাবালক, ছোট বড় যাই হোক, কিন্তু উপদেষ্টার দায়িত্বে আছেন, তারাই কিন্তু এই জটিলতাটা তৈরি করছেন এবং এই যে একটা দেখানোর চেষ্টা করছে যে রাজনৈতিক দল কর্মসূচির নামে দুর্ভোগ তৈরি করছে, অথচ সরকারই কিন্তু এই পথে ইশরাক হোসেনকে ঠেলে দিয়েছে। একই সাথে আপনারা যদি দেখেন ঢাকা মহানগর উত্তরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের সাথে জড়িত, জঙ্গিবাদের কার্যক্রমের সাথে জড়িত, যাকে 2 বার গ্রেপ্তার করা হয়েছিল, সেই মোহাম্মদ এজাজের মতো একজন বিতর্কিত ব্যক্তিকে আপনার উপদেষ্টা পরিষদ এই আপনার উত্তরের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে। অনেকেই বলে, সাংবাদিক কিংবা দেশি বিদেশি আমাদের বন্ধুরা, যে এই সরকার উগ্রপন্থীদেরকে স্পেস দিচ্ছে, উগ্রপন্থীদেরকে সুযোগ দিচ্ছে। তো এখন এজাজের নিয়োগের মাধ্যমে কিন্তু এটা পরিষ্কার যে হ্যাঁ, সরকারের নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরীর জঙ্গিবাদের সাথে অভিযুক্ত তাদেরকেও সরকার সরকারি দায়িত্বে বসাচ্ছে। তো আমরা মনে করি এটা আমাদের জন্য একটা নিরাপত্তার সংকট তৈরি করবে, বাংলাদেশ রাষ্ট্র সম্পর্কে বিদেশিদের কাছে নেতিবাচক ধারণা দিবে। একই সাথে আমরা লক্ষ্য করছি যে আপনার চট্টগ্রাম বন্দরের নিউমোরিং টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়ার যে ষড়যন্ত্র, বাংলাদেশের একমাত্র কৌশলগত বন্দর এটি যদি বিদেশিদের হাতে তুলে দেওয়া হয়, আমরা মনে করি সেটা আমাদের অভ্যন্তরীণ নিরাপত্তা তথা স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি হবে। আমাদের যদি ল্যাকিংস থাকে, সরকার বাইরে থেকে এক্সপার্টিস আনুক, টেকনোলজি আনুক, পয়সা খরচ করুক এবং প্রতিযোগিতার মাধ্যমে দেশীয় প্রতিষ্ঠান দ্বারা পরিচালনা করুক। বন্দর পরিচালনা তো এমন আহামরি না যে যেটা বাংলাদেশ পারে না, অলরেডি তো বাংলাদেশের প্রতিষ্ঠানই করছে, বিভিন্ন প্রতিষ্ঠান করছে। তাহলে কেন শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য যেভাবে দেশকে বিক্রি করে ভারতের কাছে, চীনের কাছে, পশ্চিমাদের কাছে ভাগ ভাগ করে বিক্রি করতে চেয়েছিল, সেই বিক্রির একটা অংশই চট্টগ্রাম পোর্ট আপনার এই ডিপি ওয়ার্ল্ডকে দেওয়া, সরকার সেই পথে হাঁটছে। তাহলে সরকার তো শেখ হাসিনার পথেই হাঁটছে। শেখ হাসিনা এত খারাপ, তার পলিসি তো তারা নিচ্ছে। আপনারা লক্ষ্য করেছেন যে সেনা প্রধান এবং সামরিক বাহিনী নিয়ে আমাদের এই তথাকথিত কিছু বুদ্ধিজীবী এবং এই হঠাৎ গজিয়ে ওঠা
তথাকথিত বিপ্লবী কয়েকজন ছাত্র নেতারা নানান ধরনের পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে, সামরিক বাহিনী এবং প্রশাসনের মধ্যে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। তারা দেশকে আর একটা সংঘাতের দিকে নিয়ে যেতে চাচ্ছে, নৈরাজ্যের দিকে নিয়ে যেতে চাচ্ছে। যে কারণে আমরা মনে করি যে সেনাবাহিনী এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের শুরু থেকেই আমাদের সাথে ছিল এবং তাদের ছাত্র জনতার পাশে এসে দাঁড়ানোর ফলেই এই আন্দোলন চূড়ান্ত রূপ পেয়েছে এবং দেশপ্রেমিক সামরিক বাহিনীকে সেজন্য আমরা ধন্যবাদ জানাই। আমরা যে একটা নতুন রাষ্ট্র, নতুন রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে চাই, সেখানে সামরিক বাহিনী, প্রশাসন, ছাত্র জনতা সকলের অংশগ্রহণ প্রয়োজন। সেখানে সামরিক বাহিনী কিংবা প্রশাসনের মধ্যে এই ধরনের বিশৃঙ্খলা তৈরি করে উস্কানি দিয়ে এটা করা সম্ভব নয়। যারা এগুলো করছে এর পেছনের কারণগুলো খতিয়ে দেখা দরকার। সেখানে সেনাপ্রধান পরিষ্কারভাবে এই রাজনৈতিক নেতৃবৃন্দ যেটি দীর্ঘদিন ধরে বলে আসছে যে সুনির্দিষ্ট নির্বাচনের রোডম্যাপ ঘোষিত না হলে দেশি বিদেশি বিনিয়োগকারীরা আস্থা পাবে না, দেশে স্থিতিশীলতা আসবে না। সেনাপ্রধান সেটা কিন্তু বলেছে, আপনারা দেখেছেন যে নির্বাচন ডিসেম্বরের মধ্যে করিডোর বন্ধ না দেওয়ার জন্য, যেটা তো আমাদের দাবি ছিল। তো ওনার এই বক্তব্যগুলো তো আমাদের সাথী জনগণের চিন্তার একটা প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। তো সেই জায়গা থেকে আমরা সরকারকে বলবো যে দেশের এই অস্থিরতা কাটিয়ে উঠতে সুনির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করুন সেপ্টেম্বরের মধ্যে। আমরা দ্রুত সময়ের মধ্যেই এই সুনির্দিষ্ট রোডম্যাপের জন্য সরকারকে জাতীয় সংলাপের আহ্বান জানাই। সরকার যদি রোডম্যাপ ঘোষণা না করে তাহলে আমরা আমাদের জায়গা থেকে, যেহেতু আমরা আন্দোলন করেছি, ফাঁসিবাদ হটিয়েছি, আমরা রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে প্রয়োজনে আমরা রাজপথে নামবো সুনির্দিষ্ট রোডম্যাপের দাবিতে। একই সাথে একটা বিষয় আপনারা লক্ষ্য করেছেন যে গতকালকে এই জাতীয় নাগরিক পার্টির নেতা এখন অনেকে ওইখানে গিয়ে নেতা হয়ে যাচ্ছে, যারা আগে বিভিন্ন রাজনৈতিক দলের আপনার অখ্যাত নেতা ছিলেন কিংবা রাজনৈতিক দলছুট, বিভিন্ন জায়গার দলছুটদেরকে নিয়ে একটা দল গঠন করেছে, যার নিবন্ধনই এখন পর্যন্ত হয় নাই। তারা নির্বাচন কমিশনের সামনে গিয়ে নির্বাচন কমিশনকে আপনারা বিতর্কিত করে মন্তব্য করছে, নির্বাচনই তো হয়নি, তাহলে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কিভাবে তারা প্রশ্ন তোলে? আর তারা তো নিবন্ধিত দলই না, সেখানে তারা নির্বাচন কমিশনের পদত্যাগ চাচ্ছে। অথচ এই নির্বাচন কমিশন গঠনের সময় তারা সহ কিন্তু সবাই আমরা মতামত দিয়েছিলাম এবং আমরা মনে করি এগুলো নির্বাচন পেছানোর জন্য ষড়যন্ত্র এবং এদেরকে কারা ইন্ধন দিচ্ছে এই বিষয়গুলো খতিয়ে দেখতে হবে এবং রাজনৈতিক সচেতন মহলকে এই বিষয়ে অকেবাল থাকতে হবে যে এরা কেন এই নির্বাচন কমিশন বাতিলের দাবি তুলছে হঠাৎ করে, যে নির্বাচনই যারা করে নাই এবং যাদের নিবন্ধনই হয়নি তারা কীভাবে নির্বাচন কমিশনের সামনে গিয়ে বিশৃঙ্খলা করে। এবং আপনারা দেখেছেন সরকারের মধ্যে যে তিনজন ভারী বা বয়সে প্রবীণ অভিজ্ঞ মোটামুটি যে তিনজন উপদেষ্টা, আসিফ নজরুল, ওয়াহিদুদ্দিন মাহমুদ, সালেউদ্দিন মাহমুদ, তাদেরকে নিয়েও তারা আপনার বিরূপ মন্তব্য করেছে যে তারা নাকি বিএনপির মুখপাত্র। এই লোকগুলো কি বিএনপির কোনো পদ পদবিতে ছিল? আসিফ মাহফুজরা তো নাগরিক পার্টি করেন, একসাথে রাজনীতি করেছেন, তারা তো নাগরিক পার্টিতে আছেন। তো নাগরিক পার্টির এই নেতারা যখন বলেন যে আসিফ নজরুল কিংবা সালেউদ্দিন মাহমুদ, ওয়াহিদুদ্দিন মাহমুদদের পদত্যাগ করতে হবে, তার আগে তো তাদের নেতাদেরকে পদত্যাগ করানো দরকার ছিল। আসিফ নজরুল কিংবা সালেউদ্দিন মাহমুদ, ওয়াহিদুদ্দিন মাহমুদ তো রাজনৈতিক ব্যক্তিত্ব না, বরঞ্চ তাদের যে অভিজ্ঞতা রয়েছে, তাদের যে দূরদর্শিতা রয়েছে, তারা না থাকলে তো সরকার আরও টালমাটাল হয়ে যেত। সেখানে তাদের পদত্যাগ চাওয়া হচ্ছে। এখন আমরা আসলে শঙ্কিত যে তাদের পদত্যাগ চাওয়া হচ্ছে, মানে এইটা আবার কোন কারণে, নতুন কোন ষড়যন্ত্র? সেই জায়গা থেকে আমরা প্রধান উপদেষ্টাকে বলতে চাই, আপনি অত্যন্ত সম্মানিত ব্যক্তি, এই সমস্ত ছোকরারা আপনাকে অসম্মানিত করার পথের দিকে নিয়ে যাচ্ছে, আপনি এদের ফাঁদে পড়েন না। আপনি যদিও শুরুর দিকে বলেছেন যে ছাত্ররা আমার নিয়োগকর্তা, এইটা বলেই ছোকরাদেরকে মাথার উপরে তুলে দিয়েছেন, আর তারা এখন ধরাকে সরা জ্ঞান মনে করছে। মধ্যরাতে বিভিন্ন বাড়িতে গিয়ে আপনার দিনের বেলা টাকা পয়সা দাবি করছে, না দিতে পারলে মধ্যরাতে তাকে আপনার হানা দিচ্ছে। সেই এটা কী ধরনের একটা পরিস্থিতি, তাকে আপনার হেনস্থা করার জন্য আবার পুলিশ গেলে তাদের সাথেও বাকবিতণ্ডতে তাকে গ্রেপ্তার করতে হবে, এই করতে হবে। এবং রাজপথে আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলন সংগ্রাম করেছি, লীগ ধর নিষিদ্ধ কর স্লোগান দিয়ে এখন তারা লীগের নেতাদেরকে ফোন দিয়ে তাদের দলে বেড়াচ্ছে, বিভিন্ন জায়গায় যোগদান করাচ্ছে। এই নিষিদ্ধ সংগঠনের লোকজনকে একদিকে উত্তরে প্রশাসক বসাচ্ছে, একদিকে দলে অন্তর্ভুক্ত করছে। এদের কর্মকাণ্ড জাতীয় ঐক্য এবং সংহতির পথে একটা বড় ধরনের অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে। এই বিষয়ে আমাদের সচেতন থাকা দরকার
এবং প্রধান উপদেষ্টাকে আমরা বলবো যে অনতি বিলম্বে আপনি রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে নির্বাচনের একটা সুনির্দিষ্ট রোড ম্যাপ দিন। নির্বাচনের রোড ম্যাপ ছাড়া এই রাজনৈতিক অস্থিরতা কাটবে না, দেশে স্থিতিশীলতা আসবে না এবং রাজনৈতিক দলগুলোর সাথে আপনার সরকারের দূরত্ব কাটবে না। নির্বাচনের রোড ম্যাপ ঘোষিত না হলে আমরা রাজপথে নামতে বাধ্য হব, এটাই আমাদের ফাইনাল কথা। ধন্যবাদ। থ্যাংক ইউ।